তুমি কি ইংলিশে খুবই দুর্বল? তুমি কি ইংলিশ গ্রামারে খুবই দুর্বল? তাহলে তোমার মধ্যে একটা কোশ্চেন থাকতেই পারে যে দাদা, তাহলে কি আমি ইংলিশে কথা বলতে পারবো? এর একেবারে সিম্পল অ্যান্সার হচ্ছে ইয়েস, ইউ ক্যান স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। তুমিও সুন্দরভাবে ইংলিশে কথা বলতে পারবে, কিন্তু কিভাবে? একটা কথা ডিপলি চিন্তা করো তো, তোমার আশেপাশে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা হিন্দিতে কথা বলতে পারে। তিনি কি হিন্দি শেখার জন্য কোন রকমের হিন্দি বই পড়েছেন? নিশ্চয়ই পড়েননি। তাহলে তিনি হিন্দি শিখল কি করে? নিশ্চয়ই তিনি যে এনভায়রনমেন্টে থাকেন এবং যাদের সঙ্গে থাকেন তারা হিন্দিতে কথা বলেন এবং তাদের সঙ্গে তাকে হিন্দিতে বাধ্য হয়েই কথা বলতে হয়। এইভাবে রেগুলারলি তাদের সঙ্গে হিন্দিতে কনভারসেশন করতে করতে তিনি আজকে হিন্দিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন। এইভাবে যদি তুমিও প্রতিনিয়ত ইংলিশে কথা বলো প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তুমিও ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। সেরকমটা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা ছোটোবেলা থেকেই ইংলিশে কথা বলা প্র্যাকটিস করতে 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 আজকে তার ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারে। কিন্তু বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে এই সুযোগটা থাকে না। এমন অবস্থায় বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা কি করতে পারে? এক্ষেত্রে তুমিও যদি একজন বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট হয়ে থাকো এবং তুমিও যদি ইংলিশে কথা বলতে চাও, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে প্রতিনিয়ত তোমাকে ইংলিশে ভিডিও দেখতে হবে এবং সেখান থেকে প্রতিনিয়ত নতুন নতুন ওয়ার্ড শিখতে হবে, নতুন নতুন সেন্টেন্স শিখতে হবে এবং সেগুলো তোমার নিজের লাইফে প্রতিনিয়ত অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি ইংলিশটাকে চাপ হিসাবে নাও, ইংলিশ শেখাটাকে চাপ হিসাবে নাও, তাহলে শিখতে পারবে না। ক্যাজুয়ালি যদি তুমি শিখতে চাও, তাহলে কিন্তু তুমি অবভিয়াসলি শিখতে পারবে। ইংলিশ শেখার জন্য তোমাদেরকে প্রতিনিয়ত ইংলিশে নতুন নতুন বাক্য প্র্যাকটিস করতে হবে এবং তাদের মধ্যে যে ইন্টারচেঞ্জগুলো হয় সেগুলোও বুঝতে হবে। তাহলেই কিন্তু তুমি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। সেরকমই আমি আজকে একটা খুবই সাধারণ বাক্য নিয়ে তোমাদের এই ভিডিওটি শুরু করছি। তো এসো দেখা যাক। আমি প্রতিদিন স্কুলে যাই, এই বাক্যটা তোমাদের সবারই জানা, কিন্তু এই বাক্যের যে ইন্টারচেঞ্জগুলো হয় সেটা এই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এবং তোমার যে স্পোকেন ইংলিশের যে বেসটা এমনভাবে তৈরি হবে যে কথা বলার ক্ষেত্রে তোমার কোনো প্রবলেমই হবে না। ঠিক আছে? তো দেখো, আমি প্রতিদিন স্কুলে যাই, এটা কি হবে? আই গো টু স্কুল এভরিডে। তো এটাকে যদি আমি প্রতিদিন স্কুলে না যাই বলে এখানে যদি বলতাম সে প্রতিদিন স্কুলে যায়, তাহলে কি হতো? হি গোজ টু স্কুল এভরিডে। রাহুল প্রতিদিন স্কুলে যায়, রাহুল গোজ টু স্কুল এভরিডে। তারা প্রতিদিন স্কুলে যায়, দি গো টু স্কুল এভরিডে। এইভাবে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে রেগুলারলি। একটা বাক্য নিয়ে সে বাক্যটা একই রকম যত বাক্য আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে, একই রকম হয়। ঠিক আছে? তারপরে দেখো, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে? আমি প্রতিদিন স্কুলে যাই না। তো আমি প্রতিদিন স্কুলে যাই না, এটা হচ্ছে নেগেটিভ। এটা কি হবে? আই ডোন্ট গো টু স্কুল এভরিডে। শুধুমাত্র এই যে ভার্ব আছে গো এর আগে শুধুমাত্র একটা কি আসলো? ডোন্ট আসলো। ডোন্ট এসে কিন্তু নেগেটিভ হয়ে গেল। আই ডোন্ট গো টু স্কুল এভরিডে। বুঝতে পারলি? এখানে যদি বলতাম সে প্রতিদিন স্কুলে যায় না, তাহলে কি হতো? হি, তখন কিন্তু আর ডোন্ট হতো না, তখন ডাজেন্ট হয়ে যেত। হি ডাজেন্ট গো টু স্কুল এভরিডে। বুঝতে পারলেন? পার্সন সিঙ্গুলার নাম্বার যখন থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ডাজেন্ট ইউজ করে নেগেটিভ করি। এরপরে দেখো,
এই বাক্যটাকে যদি আমি এইভাবে বলি যে আমি আজকে স্কুলে যাচ্ছি, কন্টিনিউয়াসে, তো আমি আজকে স্কুলে যাচ্ছি, আজকে ইংরেজি হচ্ছে টুডে। টুডে আই এম গোয়িং টু স্কুল। সে আজকে স্কুলে যাচ্ছে, তাহলে কি হতো? টুডে হি ইজ গোয়িং টু স্কুল। তখন কিন্তু আর অ্যাম হতো না, ইজ হয়ে যেত। তারা স্কুলে যাচ্ছে, টুডে দে আর গোয়িং টু স্কুল। এইভাবে চেঞ্জ হতো। এবারে আমি আজকে স্কুলে যাচ্ছি না, এটা নেগেটিভ কি হবে? টুডে আই এম নট গোয়িং টু স্কুল, সেটা হতো। এরপর আমি আজকে স্কুলে গিয়েছি, বাংলা বাক্যের শেষে ছি, ছে, ছ যদি থাকে তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও লিখতে পারি। তো আমরা প্রেজেন্ট পারফেক্ট অনুযায়ী লিখব। এই যে বাক্যগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু টেন্সের নিয়ম অনুযায়ী করছি পরপর। তো আমি আজকে স্কুলে গিয়েছি, টুডে আই হ্যাভ গন টু স্কুল। টুডে আই হ্যাভ গন টু স্কুল। আমি আজকে স্কুলে যাই নাই, নেগেটিভ করব, তাহলে কি হবে? আমি আজকে স্কুলে যাই নাই, টুডে আই হ্যাভেন্ট গন টু স্কুল, এটা হতো। যদি আমি এখানে বলতাম সে আজকে স্কুলে গিয়েছে, তাহলে হতো টুডে হি হ্যাজ গন টু স্কুল। মানে হি যদি থাকতো তখন হি, সি, যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাজ বসে। এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী কি হয়? আমি 9টা থেকে স্কুলে যাচ্ছি। কয়টা থেকে? 9টা থেকে। টুডে আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফ্রম 9 AM। টুডে আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফ্রম 9 AM। বুঝতে পারলে? এবারে দেখো, এখানে ফ্রম একটা কথা মাথায় রাখবে, এখানে যদি পার্টিকুলার কোনো টাইম মেনশন করা থাকে, যেমন এখানে 9 AM লেখা আছে, 9 AM, 10 AM, 11 AM যদি লেখা থাকে তাহলে ফ্রম থাকে। আর যদি এখানে বলা থাকতো যে সকাল থেকে স্কুলে যাচ্ছে, তাহলে কিন্তু ফ্রম 9 AM হতো না, সেক্ষেত্রে হয়ে যেত সিন্স মর্নিং। তাহলে সেক্ষেত্রে হতো টুডে আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং। এবারে 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছি এমনটা যদি বলা থাকতো, বা তখন কিন্তু হয়ে যেত টুডে আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর 1 hour। 1 ঘন্টা ধরে মানে হচ্ছে ফর 1 hour। বুঝতে পারলে? তো এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে? আমি 9টা থেকে স্কুলে যাচ্ছি না, টুডে আই হ্যাভেন্ট বিন গোয়িং টু স্কুল ফ্রম 9 AM। বুঝতে পারলে? এরপরে এই বাক্যটাকে আমরা সিম্পল পাস্টে কনভার্ট করে নিচ্ছি। আমি গতকাল স্কুলে গিয়েছি। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। আমি গতকাল স্কুলে গিয়েছি। আমি গতকাল স্কুলে যাইনি, কি হবে? আই ডিডেন্ট গো টু স্কুল ইয়েস্টারডে। এবারে এটা যদি বলি আমি গতকাল স্কুলে যাচ্ছিলাম, এটা কি হবে? আই ওয়াজ গোয়িং টু স্কুল ইয়েস্টারডে। আমি গতকাল স্কুলে যাচ্ছিলাম না, কি হবে? আই ওয়াজেন্ট, শুধু ওয়াজের পরে একটা নট বসলো, আর ওয়াজ নটকে আমরা সংক্ষেপে ওয়াজেন্ট বলতে পারি, তার জন্য এখানে আমি লিখেছি আই ওয়াজেন্ট গোয়িং টু স্কুল ইয়েস্টারডে। তুমি আসার আগে আমি স্কুলে গিয়েছিলাম। তুমি আসার আগে আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে কি হবে? I had gone to school before you came. Before you came. I had gone to school before you came. এটা যদি নেগেটিভ করি তাহলে কি হবে? তুমি আসার পর আমি স্কুলে যাইনি, তার মানে I hadn't gone to school after you came. এবারে দেখো, শুধুমাত্র হ্যাড এর পরে কি বসলো? একটা নট বসলো। তাহলে নেগেটিভ কিভাবে করতে হয় বুঝলে তো? এরপরে দেখো ইন্টারচেঞ্জগুলো। এখানে একটা বাক্য দেখো, সকাল 9টা থেকে আমি স্কুলে যাচ্ছিলাম। এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এটা হয়ে থাকে যারা টেন্স করেছো। আই হ্যাড বিন গোয়িং টু
স্কুল ফ্রম 9 AM। তো আমি সকাল 9টা থেকে স্কুলে যাচ্ছিলাম, আমি 10টা থেকে স্কুলে যাচ্ছিলাম, যে কোনো বাক্য। তো এইভাবে কিন্তু বলতে পারো, আই হ্যাড বিন গোয়িং টু স্কুল ফ্রম 9 AM। যদি এটা বলা থাকতো আমি সকাল থেকে স্কুলে যাচ্ছিলাম, তাহলে কি হতো কমেন্ট করে জানাও। অ্যান্ড এটাকে নেগেটিভ যখন করব, সকাল 9টা থেকে আমি স্কুলে যাচ্ছিলাম না, নেগেটিভ করার সময় কি হবে, হ্যাডের পরে একটা নট বসবে। আই হ্যাড নট বিন গোয়িং টু স্কুল ফ্রম 9 AM। ইন্টারচেঞ্জগুলো বুঝতে পারছো তো? এরপরে দেখো, কালকে আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল টুমরো। আমি কালকে স্কুলে যাব না, শ্যালের পরে শুধুমাত্র একটা নট বসাতে হবে। আই শ্যাল নট গো টু স্কুল টুমরো। সে কালকে স্কুলে যাবে না, কি হবে কমেন্ট করে জানাও। আমি কালকে স্কুলে যেতে থাকবো, কন্টিনিউয়াসলি, ঠিক আছে, কন্টিনিউয়াস টেন্স। তো আই শ্যাল বি গোয়িং টু স্কুল টুমরো, শ্যালের পরে একটা কি বসলো, বি বসলো, আর কন্টিনিউয়াস অনুযায়ী ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো। এটাকে যদি নেগেটিভ করি তাহলে কি হবে, আমি কালকে স্কুলে যেতে থাকবো না, আই শ্যাল নট বি গোয়িং টু স্কুল টুমরো, শ্যালের পরে শুধুমাত্র একটা নট বসলো। এরপরে দেখো, আমার বন্ধু স্কুলে যাওয়ার আগেই আমি স্কুলে পৌঁছে যাব। একটা কাজ হওয়ার আগে আরেকটা কাজ হয়ে থাকবে। তো এইসব ক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স হয় এটা। সেক্ষেত্রে আমরা লিখতে পারি, আই উইল হ্যাভ রিচড স্কুল বিফোর মাই ফ্রেন্ড রিচেস স্কুল। আমার বন্ধু আসার আগে আমি স্কুলে পৌঁছে যাব। তো আয়ের পরে আমরা উইলও ইউজ করতে পারি, তার জন্য এখানে আমি উইলও দিয়েছি। বর্তমানে কিন্তু উইলটাই বেশি ইউজ হয়। তারপরে, আমার বন্ধু স্কুলে পৌঁছানোর আগে আমি স্কুলে পৌঁছাবো না, তাহলে এটা নেগেটিভ কী হবে, উইলের পরে শুধুমাত্র একটা নট বসবে। আই উইল নট হ্যাভ রিচড স্কুল বিফোর মাই ফ্রেন্ড রিচেস স্কুল। বুঝতে পারলে, এইভাবে ইন্টারচেঞ্জগুলো হয়ে থাকে। আর এই ইন্টারচেঞ্জগুলো যতদিন না তুমি বুঝতে পারছো, ততদিন তুমি কিন্তু স্পোকেন ইংলিশে দুর্বলই হয়ে থাকবে। তার জন্য এই ইন্টারচেঞ্জগুলো কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। তারপরে দেখো কি বলছে, আমার বন্ধু স্কুলে আসার আগে আমি স্কুলে যাইতে থাকবো, মানে যেতে থাকবো স্কুলে। তাহলে এটা কি হবে, আই উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল বিফোর মাই ফ্রেন্ড রিচেস স্কুল। এখানে যদি একই রকম যত ধরনের বাক্য আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে। তারপরে, আমার বন্ধু স্কুলে আসার আগেই আমি স্কুলে যেতে থাকবো না, কি হবে এটা কমেন্ট করে জানাও। সেটার ক্ষেত্রে হবে, আই উইল নট হ্যাভ বিন গোয়িং টু স্কুল বিফোর মাই ফ্রেন্ড রিচেস স্কুল। আশা করি বুঝেই গেছো ইন্টারচেঞ্জগুলো কি করে হয়। তো এটা আরও বিস্তারিত ভালোভাবে বুঝতে গেলে তোমাদেরকে টেন্স জানতে হবে। তো টেন্সের আমি একটা ভিডিও বানিয়েছি পুরো 47 মিনিটে, সেটা দেখো, তাহলে এই যে ইন্টারচেঞ্জগুলো কী করে হচ্ছে আরও ভালোভাবে বুঝতে পারবে। তবে হ্যাঁ, এটা আমি প্র্যাকটিসের জন্যই দিয়েছি, কিভাবে চেঞ্জেসগুলো হয়। এই চেঞ্জেসগুলো, ইন্টারচেঞ্জেসগুলো তোমরা যেটা দেখলে, একটাই বাক্য নিয়েছি কিন্তু আমরা 12ভাবে বা 12 আর নেগেটিভ মিলিয়ে 24 রকমভাবে করলাম। তো এই যে একটা বাক্যকে নিয়ে 24 রকমভাবে বলার প্র্যাকটিস করতে করতে তোমাদের যত ধরনের ডাউট আছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে, এবং স্পোকেন ইংলিশে তুমি কিন্তু ফ্লুয়েন্ট হয়ে যাবে। এইভাবে যদি প্রতিটা বাক্যকে তুমি প্র্যাকটিস করে থাকো, তাহলে তোমার ইন্টারনাল যে প্রবলেমগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে, এবং স্পোকেনের ক্ষেত্রে তোমার একটা পাওয়ারফুল বেস তৈরি হবে। আর তুমি যদি একটা ভালো স্পোকেন ইংলিশের এনভায়রনমেন্ট পাও, তাহলে সেখানে কিন্তু কথা বলতে বলতে তোমার স্পোকেন ইংলিশটা অনেকটাই পাওয়ারফুল হয়ে যাবে। তো মানে ওই বেসের মধ্যে ঢোকার আগে তুমি যদি এই ইন্টারচেঞ্জগুলো বুঝতে পারো, তাহলে কিন্তু ওরা কি বলছে, কি বলতে চাচ্ছে সেটা ইজিলি বুঝতে পারবে।
এইভাবে প্র্যাকটিস করো প্রতিনিয়ত, দেখবে খুব শীঘ্রই তুমি স্পোকেন ইংলিশে খুব পাওয়ারফুল একটা বেস তৈরি করে ফেলেছো। তো আজকে পর্যন্ত, নেক্সট ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এর পরের সপ্তাহে এর নেক্সট পার্টটা নিয়ে আসছি। ততক্ষণের জন্য টাটা।